আওয়ামী লীগ এদের মধ্যে দিয়ে ফিরে আসতে পারে। আজকে বাংলাদেশে এই জায়গায় আসার পেছনে তাদের দায় সবচাইতে বেশি। মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্মের আয়োজনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান নামে একটি গোলটেবিল আলোচনা চলছিল জিআরইউতে। লতিফ সিদ্দিকী বলছিলেন যে আমি জানতাম না এখানে সমস্যা হবে, আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তাকে ঘিরে কিছু লোক বলছিল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার লীগ ধর জেলে ভর। ঘটনাটি নিয়ে নানা ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে এখনো বুঝতে পারছি না আসলে পুলিশ লতিফ সিদ্দিকীকে আটক করলো না উদ্ধার করলো। মানে আপনার কি মনে হয় জিআরইউতে আসলে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে, জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না। তুষার ভাইকে আমি বলবো, তুষার ভাই যে কোনো কারণেই হয়তো ঢাকার যত রাস্তায় ঘুরেছেন, এমনটা হইতে পারে ভাই তো এলিট ঘরানার লোক, সুতরাং গুলশান বনানীতে ঘুরছেন। এইখানকার গ্রাফিতির ভাষাগুলো, বাংলাদেশে গ্রাফিতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি আমরা ইনকিলাব মঞ্চ। আজকে বুঝলে নিয়ে আসতাম আমরা, যেটা দেবাশিস চক্রবর্তী যিনি পোস্টার বয় এই আন্দোলনের একজন, তিনি প্রচ্ছদ করেছেন। পুরো বইটার নাম হলো জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আই রিপিট, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আমরা গালাগালও বলি নাই। এখানে আমরা কি করেছি, সারা বাংলাদেশ থেকে ৫,০০০-এর বেশি র গ্রাফিতি কালেক্ট করেছি। একটা কোনো ধরনের এডিট করি নাই, যার যেগুলোর প্রচুর কপি হয়েছে একটা করে নিয়েছি। র গ্রাফিতি গুলোকে আমরা পোর্ট্রে করেছি। তুষার ভাই চাইলে, রুমিনাপা চাইলে তাদের বাসায় গিফট পাঠাবো। একটু মাঝখানে একটু প্রশ্ন করে, আপনারা যেটাকে গাইল বলছেন, সেই গাইল কি প্রধান উপদেষ্টা যে গ্রাফিতির বই সবাইকে বিভিন্ন বিশ্বের নানান দেশে উপহার দিয়ে বেড়াচ্ছেন, সেই গাইল কি ওই উপহার বইয়ে আছে? উপদেষ্টা যেটা দিয়েছেন এটা একদম প্রতিটা পৃষ্ঠা আমি উল্টে দেখি নাই। একটা বড় কপি অফকোর্স এর মধ্যে সব আছে। এখন আমি যেটা বলছি, দেখেন গালাগালির প্রথম কথা যেটা বললেন, তিনি ওই বইয়ে এই ধরনের গালাগালির ছবি দেখেন। আমি বলছি, আমি একটু প্রশ্নটা শেষ করি। আব্দুল নূর তুষার যে বইটি দেখেছেন সেখানে গালাগালি নেই, তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি? এরকম কিছু সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন? প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো, কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে, কোন সরকারের অনুমতি নেয়া? নাম্বার ওয়ান হলো কোন গালিটা মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে, স্থানকার পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, আপনি কি তখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি জাতীয় সঙ্গীত গাইবেন? একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে, আমরা সেই বাসায় গেছি, তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন? তৎসমবহুল একটি প্রতিবাদ করবেন না? তার যা জবান তিনি সেটা বলবেন। আমরা সেটাই রেখেছি। কিন্তু একজন গণহত্যাকারীকে যেই গালিটা দেয়া যায়, যে গালিটা দেয়া যায়, একজন অন্য মানুষকে সে গালিটা দেয়া যায় না। আমাদের কথা হলো সেটা। সেই গালি কি এখন ব্যবহার করা যায় ৫ই আগস্টের পরে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য? না, দেওয়া যায় না। এটাই হলো আমাদের যে এই গালিগালগুলো যারা গণহত্যাকারী তাদের বিরুদ্ধে মানুষ ব্যবহার করেছে, আবার যারা গণহত্যা করবে তাদের জন্য তুলে রাখতে হবে। এটা আর অন্য কাউকে দেওয়া যাবে। কিন্তু ব্যবহৃত তো হচ্ছে। আরেকটা প্রশ্ন, যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোথাও দাওয়াত খেতে বসলেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হতো, মনে আছে নিশ্চয়ই আপনার? আচ্ছা, ডিআরইউর ঘটনায় ওই সময়ের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন? কোনো এটা কম্প্যারিজনই হবে না, এটা একটা নন কোশ্চেন। প্রথমত ভাই বলেছে আমন্ত্রিত অতিথি, দ্বিতীয় বলেছে বয়োজ্যেষ্ঠ, তৃতীয় বলেছে বীর মুক্তিযোদ্ধা, চতুর্থ বলেছে শিক্ষক। নাম্বার ওয়ান, শিক্ষক নামের যে শব্দটা, এটা বাংলাদেশে ফাংশনাল? এই শিক্ষকরা এইবারে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদেরকে পুলিশ ডেকে ডেকে ধরিয়ে দিয়েছে। আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে তার টিচার ধরে, তাকে পরে ডিবি কার্যালয়ে অবরুদ্ধ করা হয়েছে, তার টিচার ডেকে পুলিশকে ধরিয়েছে। নাম্বার ওয়ান। সুতরাং ওই শিক্ষক বাংলাদেশে কয়জন? নাম্বার ওয়ান, এই শিক্ষকরাই তো আপনাদের আন্দোলনে আপনাদের পাশে ছিল, ডিবি অফিসের সামনে গিয়ে দাঁড়িয়েছিল না? নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, যখনই আমি শিক্ষক বলবো, যেই শিক্ষকরা দিনের পরে দিন গণহত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে, তার সেও শিক্ষক তো অবশ্যই। হাফিজুর রহমান কার জন্য সেই দলের? সে কোন দলের এইটা আমার প্রশ্ন না, কিন্তু বৃহত্তর স্কেলে আপনি যখন বলবেন কোন শিক্ষককে বলা যাবে না, শিক্ষক তো ফেরেশতা না, তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে। নাম্বার দুই, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা যদি গণবিরোধী অবস্থান নেন, তার বিরুদ্ধে গণ কেউ প্রতিবাদ করতে পারবেন কিনা? নাম্বার তিন, বয়োজ্যেষ্ঠ। বেগম জিয়ার চেয়ে বয়োজ্যেষ্ঠ সব থেকে মাজলুম এই দেশে কয়জন ছিলেন? তার হাত বাঁকা হয়ে গেছে, তখন লতিফ সিদ্দিকীর মতো বয়োজ্যেষ্ঠরা, এই কার্জন স্যাররা, ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন? আর আমন্ত্রিত অতিথি, প্রথম কথাটা হলো তখন হয়েছে বলে এখনো হতে হবে। না, জায়েজ কেন বলছি? প্রথম হলো আপনি বিচার করতে পারেন নাই, এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন। আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই। আমরা বলেছি একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যারা বিচার করেছে বিচার করে ফেলেন। এই বিচারের মধ্যে যদি লতিফ সিদ্দিকী না থাকে, যদি অ্যাডভোকেট জিআই পান্না না থাকে, তাহলে তারা অফকোর্স
তাদের মতো করে কাজ করবে, কিন্তু আপনি এইরকম দগদগে স্মৃতি এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই। এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে, এখানে এখনো কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতে পারছে। তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন? এই মানুষদের মুখে গত বিচারের কথা কোথায়? যে বিচার কয়টা হলো? শরীফ ওসমান হাদি, একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয়। ডিআরইউতে লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা? এখন কথা হলো, এটা আপনি যদি নাও করেন, এটা যে কোনো না কোনো ভাবে বলা হবে। প্রথম প্রশ্ন হলো, এই কোট আনকোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা, ভেরি গুড, এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা? এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা? 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা? মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। এগুলো আসলে কোন মাধ্যমে জানতে পেরেছেন? গণমাধ্যম, চলেন আপনার এখন 10 মিনিট গণমাধ্যমের বরাতেই জানতে পেরেছেন হাদি। আপনি যদি বলেন যে গণমাধ্যম তখন এগুলো তুলে ধরেনি, সেটা আসলে গণমাধ্যমের প্রতি জাস্টিফাইড না। কিন্তু আমি যেটা বলতে চাই, মূলধারা গণমাধ্যম বলতে যেটা ক্লাসিফাই করা হচ্ছে, মনে রাখতে হবে এখন মেইন স্ট্রিম কথাটাই এর মেইন স্ট্রিম না। এখন দুনিয়ায় অনেক মাধ্যম, প্রত্যেকটা মাধ্যম ইম্প্যাক্টফুল, সুতরাং বিকল্প গণমাধ্যম কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে টেলিভিশনগুলো জনতার কাছে আসতে বাধ্য হয়েছে, নইলে আসতো না যদি বিকল্প গণমাধ্যম না থাকতো। এটা নিয়ে তর্ক করা যায়। অন্তত আমি যমুনা টেলিভিশনে কাজ করি বলে আমি আপনার সঙ্গে স্ট্রংলি তর্ক করতে পারি, কিন্তু আজকে এটা টপিক না। আপনাদের দলের মধ্যে যে ষড়যন্ত্রের সংশয়, সেই সংশয় এবার কি দূর হয়েছে, নাকি আরো ষড়যন্ত্রের গন্ধ এখনো পেয়েই যাচ্ছেন? আপনার প্রশ্নে যাবার আগে আমি যে বিষয়ে 3 বক্তা আলোচনা করলেন সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। নিশ্চয়ই আপনার অনেক কথা জমে আছে। জি, আমি যখন ক্রমাগত বলে গেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দিয়ে আপনারা যে দেশটাকে ক্রমাগত ভাগ করে চলেছেন, আপনারা কি দেশের অর্ধেক মানুষকে, যদি আমি অর্ধেক ভাগ করি মোটা দাগে, আপনারা কি বঙ্গোপসাগরে ডুবিয়ে ফেলে মেরে ফেলতে চাইছেন? মানে এটা কি একটা দেশ গড়ার মানে কোনো পথ হতে পারে? এই প্রশ্ন আমি ক্রমাগত রেখেছি। সো আমি যখন 24-এ পথে নেমেছিলাম, আমার বিশ্বাস ছিল, আমার স্বপ্ন ছিল রাদার, হ্যাঁ, যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছি। এখন আমি দেখলাম সেন্টার রাইট থেকে ফার রাইট পর্যন্ত যে গ্রুপগুলো ক্রিয়াশীল মাঠে, তাদের নিজেদের মধ্যে বিভৎস রকম হানাহানি, ভাগ এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, ভোকাল রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগের আমলে আমাকে যেভাবে হেনস্থা করা হতো, এটা যেহেতু নির্দলীয় সরকার, তারা হয়তো আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে না, এটা যেহেতু নির্দলীয় সরকার, তাদের নিজস্ব কর্মী বাহিনী যেহেতু নাই, তারা সরাসরি আমাকে ফেসবুকে স্লাট শেমিং করছে না। কিন্তু আমার ভাই যে অবলীলায় বললেন, আমি অবাক হয়ে শুনলাম, আমি ফেসবুকে গালি দিয়েছি। উনি কি দেখেন না ওনার দলের যাকে আমি ইঙ্গিত করে সেই কথাটি বলেছি, সে কি পোস্টার শেয়ার করেছে? গডমাদার, ডাইনি কি নাই সেই কথাগুলোর মধ্যে? সেটা কি গালি না? মানে আমার দল বললে সহি, তুমি করলে সেটা খারাপ। এক্স্যাক্টলি এই কালচারটা আওয়ামী লীগ করেছিল, যে আমার দল যা হয় করুক না কেন তাহা মুক্তিযুদ্ধে নামে। মুসলমানরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বিষ খাইলেও বিশ্বাস করে যে না ঠিক আছে আমি আল্লাহর নামে খাইছি। অনেক সময় আমরা দেখা যায় যে গত 2 দিনের খাওয়া আছে, ঠিক আছে খেয়ে ফেলাম, বিসমিল্লাহ বলছি, আপনি আপনার সময় আসলে কথা বলবেন, কিন্তু আমরা খেয়ে ফেলি। ঠিক মুক্তিযুদ্ধকে কিন্তু আওয়ামী লীগ তার পলিটিক্যাল বিসমিল্লাহ হিসাবে নিয়েছিল এবং নিয়ে তার সমস্ত অপকর্মকে জায়েজ করার চেষ্টা করেছে। নতুন বাংলাদেশে আমার স্বপ্ন ছিল, আমি একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমার স্বপ্ন ছিল একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের। বিভাজন তো অনেক হলো, তাই না? আচ্ছা, ধরেন আজকে যারা এই সেমিনারটা অর্গানাইজ করেছে, তার মেইন অর্গানাইজারই সেখানে উপস্থিত ছিলেন না, জেরাই খান পান্না। তিনি সুপ্রিম কোর্টে বসে বসে তার মোবাইলে ভিডিও দেখছিলেন ভাঙচুর কেমন করে হয়। সো কার ডাকে আমরা সমবেত হচ্ছে মানুষজন, সেটাও একটা দেখার বিষয়। 1, 2 হচ্ছে যারা ওখানে গিয়েছিলেন তারা কি সত্যি কোনো নিউজ হতে পারতেন বলে আপনি বিশ্বাস করেন?
কিন্তু তাদেরকে যখন আপনি মব দিলেন, মববাজি করে তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে, এখন সেটা একটা ন্যাশনাল মিডিয়ার হেডলাইন হয়ে গেল এবং তাদেরকে মানুষ ভুলেই গেছিল। তাদেরকে আবার নতুন করে আমরা, লতিফ সিদ্দিকী যে বেঁচে আছে এটাই আমরা অনেকে জানতাম না, মানে ভুলে গেছিলাম, ভাবছিলাম হয়তো মারাই গেছেন উনি, কিন্তু উনি আসলে বেঁচে আছেন। এবং ওনাকে একটা গোষ্ঠীর কাছে ওনাকে হিরো করে ফিরিয়ে আনা হলো। কিন্তু যদি ধরেন আপনি একদম চুপচাপ থাকতেন, কি হতো? কেউ জানতেই পারতো না। আমার ভাই গালিব যে কথাটা বলেছেন, আওয়ামী লীগ এদের মধ্যে দিয়ে ফিরে আসতে পারে না, গালিব হয়তো বলেনি, এটা হাদি হয়তো বলেছেন, বা দুজনের একদম বলেছেন, হ্যাঁ, যে ওরা ফিরে আসতে পারে। হ্যাঁ, এই ভয়টা ডেফিনেটলি থাকবে যে ওরা ফিরে আসতে পারে। কিন্তু নিকোল, আমি আপনাকে বলি, যদি আওয়ামী লীগ ফিরে আসে, সেটা ফিরে আসবে আমাদের ব্যর্থতার জন্য। যদি আওয়ামী লীগ ফিরে আসবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, পরস্পরের মাংস খুবলে খাবার চেষ্টা করেছি, সেটা মুখের ভাষা দিয়ে হোক আর সেটা মত তৈরি করে হোক, সেভাবেই আওয়ামী লীগ ফিরে আসবে। আপনি দেখেন, এই যে জুলাই আগস্টের পর খুঁজে 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 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো, তাতে কি হলো? হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেল, প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার, বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন, এই ঘটনা হাসিনার আমলেও হয়েছে, 2-1টা, হয় নাই যে তা না, কিন্তু এখন যখন হচ্ছে, হাসিনা এবং তার দল ভবিষ্যতে রক ফুলিয়ে বলতে পারবে, বা এখনই তারা ডেফিনেটলি বিদেশে বলছে 2,500 কোটি টাকা যদি এসালম দিয়ে থাকে, সেই টাকা তো আর নিশ্চয়ই তিনি প্রসাধনী কিনে ব্যয় করছেন না, সেই টাকা তো পলিটিক্যালি কাজেই ব্যয় হচ্ছে। সো তিনি ডেফিনেটলি বিশ্বব্যাপী এটা প্রচার করবেন এবং করছেন যে এই যে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজকে কিরকম হেনস্থা করা হচ্ছে। তাদেরকে তাদের কাজ করতে দেন, খোদার ওয়াস্তে। আমরা যারা বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম, আমরা বাংলাদেশটা বিনির্মাণে একটু মন দেই। আমাদের মনোযোগ না নানান দিকে, আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে, আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা, আমাদের মনোযোগ হচ্ছে একটা মব তৈরি করে ফজলু ভাইয়ের বাসার সামনে বসে অকথ্য ভাষা, আমার না খুব দেখতে জানতে ইচ্ছা করে যে এই ছেলে মেয়েগুলো বসছে, তাদের চেহারা তো আসছে মিডিয়াতে, কারো না কারো তো সন্তান, ওদের বাবা মা আসলে মানে 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 ওদের তো একটা পরিবার আছে না, মানে সেই পরিবারের কাছে কি বিষয়টি স্বাভাবিক? ওরা কি ঠিক এটাই শুনে 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 বড় হয়েছে, যেটা স্লাম এরিয়াতে সকালই শুরু হয় বাথরুমের দখল নিয়ে কুৎসিত গালাগালি করে, কিংবা পানির কলের পানি আগে কে নিবে সেটা নিয়ে ভয়ঙ্কর কুৎসিততম গালাগালি দিয়ে দিন শুরু হয়? তাহলে কি ওরা কি ওখান থেকে এসছে, ওটার সাথে তারা অভ্যস্ত, ওইভাবে তারা বড় হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। বাংলাদেশে বিরাট একটা অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে নিকোল, বিরাট অংশ। গত 40 বছরে শিক্ষিত মধ্যবিত্ত যে পরিবারগুলোর সব অংশে নির্মূল হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। আজকে বাংলাদেশে এই জায়গায় আসার পেছনে তাদের দায় সবচাইতে বেশি। আমাদের পরিবার, আপনাদের পরিবার, দেখবেন চারপাশে তাকে কেউ নাই বাংলাদেশে। কেন? কারণ তারা খুবই ভদ্র পরিবেশে, সুস্থ পরিবেশে, সঠিক পরিবেশে, সুন্দর পরিবেশে তারা আছেন, এবং বাংলাদেশটা এমন একটা গোষ্ঠীর হাতে এখন গিয়ে পড়েছে, 15 বছর তো ছিলই, সেটার একেবারে র্যাপচার্ড অবস্থায় এখন আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে এই ভাষাগুলোকে এখন স্বাভাবিকীকরণের একটা